লেখিকা সুপর্ণা চক্রবর্তীর দুগ্গা দুগ্গা। গত পরশু সর্ষের তেল এনে দিলাম, এর মধ্যে শেষ। তেল কি রান্নায় ব্যবহার হয়, না প্যাকেট ধরে গলায় ঢেলে দাও? রোজগার তো করো না, এত বিলাসিতা আসে কি করে? তুমি জানো এক প্যাকেট সর্ষের তেলের দাম আগুন ছোঁয়া। যত আপদ আমার সংসারে। চিৎকার করতে করতে অনিমেষবাবু ওয়াশরুমে ঢুকলেন। রান্নাঘরের একপাশে চোখে জলশুদ্ধ শ্রীময়ী আঁচলের কোণ দিয়ে জল মুছতে ব্যস্ত। এটা শ্রীময়ীর সংসার হতেই পারত, কিন্তু এই সংসারের একজনই কর্তা এবং বিধাতাও বটে। তিনি হলেন অনিমেষ মুখোপাধ্যায়। সরকারি ব্যাংকের উঁচু পদে আসীন। মানুষটি সৎ, স্পষ্টভাষী এবং কর্তব্যপরায়ণ বটে, কিন্তু একটাই স্বভাব দোষ। যা কিছু ওনার চোখে খারাপ, যুক্তি তর্কহীন, সেটার ওপরেই সিদ্ধান্ত আটকে থাকে। তার উপর ভিত্তি করে অন্যায়ভাবে বিচার করেন। শ্রীময়ী মুখোপাধ্যায় অনিমেষ বাবুর স্ত্রী, মৃদুভাষী, অসম্ভব ভালো মানুষ, ভীষণ ইমোশনাল। কিন্তু তার একটি অসামান্য গুণ হল মুখে মুখে তর্ক না করে নিজের ওপর আস্থা রেখে নিজের সিদ্ধান্তে অটল। তার জন্য তাকে নিয়মিত বকাঝকা শুনতেই হয়। শ্রীময়ী খানিকটা চোখের জল ফেলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যান। কই গো, আজ কি খাওয়া দাওয়া বন্ধ? 9:30 বাজে, সে খেয়াল আছে? আমি 10টার মধ্যে অফিস পৌঁছতে কি পারবো? শ্রী, এই শ্রী, খেতে দাও। শ্রীময়ী ধীর পায়ে খাওয়ার থালা এবং 1 গ্লাস জল সমেত খাওয়ার টেবিলে রেখে মৃদু স্বরে বললেন, খেয়ে নাও। অনিমেষ অফিস যাওয়ার পর মীনা কাজ করতে আসে। মীনা হলো এ বাড়ির পরিচারিকা, অত্যন্ত বিশ্বস্ত এবং দক্ষ কাজের মানুষ। শ্রীময়ী চোখ বন্ধ করে মীনার ওপর ভরসা করতে পারেন, যে ভরসা অন্য কারোর ওপর করা যায় না এই সংসারে। বৌদি, কি রান্না হবে বলো? মীনা, শোন, মায়ের জন্য আজ মুগ ডাল, কাঁচা আমের চাটনি, নোটে শাক আর ছোলা দিয়ে মোচার ঘন্ট কর। আমাদের জন্য মুগ ডাল, আলু, পেঁপে, কুমড়ো, পটল সব সেদ্ধ দে। আর ফ্রিজ থেকে 2টো কাতলা মাছের পেটি বার করে সেদ্ধ বসা। হা করে দেখছিস কি? রান্নাগুলো বসা, দেরি হয়ে যাচ্ছে তো। কিন্তু বৌদি, দাদাবাবু তো এসব রান্না মুখেও তুলবে না, অশান্তি করবে তোমার সাথে। শ্রীময়ী মৃদু স্বরে মীনাকে বলল, তোকে ভাবতে হবে না, যা বলছি কর। মীনা মনে মনে ভাবতে লাগলো, আজ বড় রকম কিছু ঘটতে চলেছে। বৌদি যখন বেশি রকম শান্ত হয়ে যায়, তখন ঝড় ওঠার প্রবল সম্ভাবনা থাকে। অনিমেষবাবু সন্ধেবেলা অফিস ফেরত বাড়ি ফিরলেন রোজকার মতো। হাত পা ধুয়ে বললেন, কই গো, 1 কাপ চা আর গরম বেগুনি ভেজে আনো দেখি। শ্রীময়ী হালকা হেসে বলল, আনছি। অনিমেষবাবু লক্ষ্য করলেন অন্যান্য দিনের তুলনায় শ্রী আজ যেন একটু বেশি খুশি খুশি মতো। সুন্দর পরিপাটি করে সেজেছে, হালকা লিপস্টিক, চোখে কাজলের ছোঁয়া। ভালোই লাগছে স্ত্রীকে। ভাবতে ভাবতে স্ত্রী এসে সামনে দাঁড়িয়ে হাতে চা আর জলখাবার নিয়ে। অনিমেষবাবু দেখলেন চা তো ঠিকই আছে, বেগুনির জায়গা দখল করে বসে আছে বাটি ভর্তি মুড়ি, শশা আর সামান্য ঝুরি ভাজা ওপর থেকে ছড়ানো। এ কি? অনিমেষ স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কালই তো অতগুলো বেগুন আনলাম, বেগুন কি শেষ? স্ত্রী আবারও মৃদুস্বরে বলে উঠল, শেষ কেন হবে? আজ বেগুনি ভাজতে ইচ্ছে করল না। মুড়িটা ভালো করে মেখে এনেছি, চায়ের সাথে খুব ভালো লাগবে। নাও নাও, খেয়ে নাও, দেরি করো না, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। অগত্যা অনিমেষবাবু মুখ বেজার করে চা আর মুড়ি দিয়ে সান্ধ্যকালীন জলখাবার পর্ব সারলেন। জলখাবার খেয়ে ওপরে গেলেন মায়ের সাথে দেখা করতে। সারাদিন পর অফিস ফেরত অনিমেষবাবু বেশ কিছুটা সময় স্বর্ণময়ী দেবী অর্থাৎ তার মায়ের সাথে সময় কাটান। এই মুহূর্তটা অনিমেষবাবুর বড় প্রিয়। মা নরম আঙুল দিয়ে অনিমেষবাবুর মাথায় হাত বুলিয়ে দেন আর সারাদিনের গল্প শোনেন ছেলের কাছ থেকে। স্বর্ণময়ী দেবী স্কুল শিক্ষিকা ছিলেন। রিটায়ার করার পর ওপর ঘরে তার একমাত্র নাতনি টিয়া ওরফে ঐন্দ্রিলার সাথে তিনি থাকেন। বড় আদরের নাতনি টিয়া। ক্লাস 9 হলো এবার টিয়ার। অঙ্ক আর বিজ্ঞান বিষয়ে কিছু সমস্যা হলে টিয়া ঠাকুমার সাহায্য চায়। ঠাকুমা তাকে সুন্দর করে গাইড করে দেয়। তাদের সম্পর্কটা বড় মধুর। টিয়া স্কুল ফেরত টিউশন পড়ে তবে বাড়ি ফিরবে।
অনিমেষবাবু পাড়ার গলির মুখে টর্চ নিয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন টিয়ার ফেরার সময় হলেই। টিয়ার কুকুরের বড় ভয়, তাই বাবাকে সে রোজ দাঁড়িয়ে থাকতে বলে। টিয়াকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পরেই অনিমেষবাবু স্ত্রীকে বলেন, স্ত্রী খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। স্ত্রী বলে, এসো খেতে দিই। অনিমেষবাবু ফুরফুরে মেজাজে খাওয়ার টেবিলে বসলেন। এই সময়টা শান্তি করে খাওয়া যায়। অফিস টাইমে এত হুড়োহুড়ি থাকে, খাওয়াটাই শান্তিমতো হয় না। অনিমেষবাবু প্রচণ্ড খাদ্যরসিক মানুষ। বন্ধুমহল, আত্মীয় স্বজন সবাই মোটামুটি তার খাদ্যরসিক স্বভাব সম্পর্কে জানে। এহেন অনিমেষবাবুর সামনে স্ত্রী আজ ভাত, সমস্ত সবজি ভাত, এক বাটি মুগ ডাল আর দুটো কাতলা মাছের পেটি সেদ্ধ এগিয়ে দিয়ে বলল, নাও খেয়ে নাও। অনিমেষবাবু অত্যন্ত রেগে স্ত্রীকে বলে উঠলেন, এগুলো কি হচ্ছে শ্রী? সন্ধ্যে থেকে মজা করে যাচ্ছ? বেগুনির বদলে মুড়ি ঠিক আছে, কিন্তু সবজি সেদ্ধ, মাছ সেদ্ধ, মুগ ডাল কি এগুলো? আজ মিনা আসেনি কাজে? তোমার কি শরীর খারাপ? রান্না করতে পারোনি? কি হয়েছে কি একটু বলবে? শ্রীময়ী তার চিরাচরিত স্বভাব অনুযায়ী মৃদু স্বরে বলল, খেয়ে নাও, খাওয়ার উপর রাগ করতে নেই। তুমি যে মেনুর তালিকা দিয়েছিলে, মোচার ঘণ্ট ছোলা দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, কাতলা কালিয়া, পটল পোস্ত, এগুলো সবই তেলের উপর নির্ভরশীল রান্না। সকালে বললে না তেল দিয়ে আমি কি করি, গলায় ঢালি, রোজগার করি না এই সব আর কি। ভাবলাম সত্যিই তো তোমার ওপর বড় চাপ হয়ে যায়। একলা মানুষের রোজগার, এতগুলো সংসারে মানুষ আমরা। যদিও মায়ের পেনশনের টাকা এ সংসারে উনি জোর করেই দেন, তাই ওনার রান্নায় তেল ব্যবহার হবে। আজ থেকে বিনা তেলে যা যা রান্না করা সম্ভব তাই রান্না হবে, আর বিনা অশান্তিতে সোনামুখ করে তোমায় সেটাই খেতে হবে। মেনে নিতে শেখো। বলে গুনগুন করে গান গাইতে গাইতে স্ত্রী রান্নাঘরের দিকে পা বাড়ালো। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে অনিমেষবাবু স্ত্রীর চলে যাওয়া দেখতে লাগলেন। সমস্ত ভাতে জল ঢেলে নুন আর সেদ্ধ সবজি দিয়ে খেতে খেতে প্রতিজ্ঞা করলেন, যাই হোক তেলের খোঁট আর স্ত্রীকে দেওয়া যাবে না, না হলে এই সেদ্ধ সবজির ওপরেই প্রাণপাত হবে। সকালবেলা ঘুম থেকে উঠে অনিমেষবাবু স্ত্রীকে বললেন, সরি স্ত্রী, রাগের মাথায় কি বলেছি তা কি মনে রাখতে হয়? তুমি আর সেদ্ধ সবজি দিও না ভাতের ভাতে প্লিজ। স্ত্রী হেসে বলল, ঠিক আছে তাই হবে। এই ঘটনার দিন তিনেক পর মিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্ত্রীকে সমস্ত দায়িত্ব নিতে হয় সংসারের। সকালের চা, জলখাবার থেকে শুরু করে রাতে রান্না পর্যন্ত সব। এর মধ্যে শাশুড়ি মায়ের আলাদা নিরামিষ রান্না সবটা। স্ত্রীর এমনিতেই কোমর থেকে পা পর্যন্ত একটা ব্যথা করে সবসময়। অনেক ডাক্তার দেখিয়ে সামান্য উপকার হলেও ব্যথাটা বেশি পরিশ্রমে মাঝে মাঝে ফিরে আসে। তখন বেশ কষ্ট হয়। টিয়া খুব লক্ষ্মী মেয়ে, মায়ের হাতে হাতে সবটা করে দিতে চায়, কিন্তু স্ত্রী মেয়ের পড়াশোনার ক্ষতি করে তাকে দিয়ে কাজ করাতে নারাজ। ফলস্বরূপ কিছুদিনের মধ্যে শয্যাশায়ী হলো স্ত্রী। বেহাল অবস্থা সংসারের। অনিমেষবাবু মিনার বাড়িতে গিয়ে সবটা জানাতে মিনা অসুস্থ শরীর নিয়েই কাজ করতে শুরু করলো, কারণ মিনা স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করে ও ভালোবাসে। সামনে পুজোর এর মাত্র কটা দিন বাকি। মিনা পুরো ঘর ধুয়ে মুছে পরিষ্কার করেছে একা হাতে। এবার স্ত্রী তাকে কোনো রকম সাহায্য করে উঠতে পারেনি, তাই নিয়ে স্ত্রীর মনে সামান্য খারাপ লাগাও তৈরি হয়েছে। কিন্তু মিনা বলে, বৌদি তুমি আগে সুস্থ হও, সেটাই অনেক। বড় ভালো মেয়ে মিনা। পুজোর সপ্তমী পর্যন্ত কাজ করে মিনা। অষ্টমী থেকে দশমী মিনার ছুটি। স্ত্রী তাকে এই ছুটির ব্যবস্থা করে দিয়েছে। সপ্তমীর দিন অনিমেষবাবু নিজে হাতে মাইনের টাকা এবং সমপরিমাণ বোনাসের টাকা মিনার হাতে প্রত্যেকবার তুলে দেন। মিনা ওই টাকা কটা দিয়ে ছেলের জন্য জামাকাপড় কিনে ঘরে ঢোকে। সেই মুহূর্তে ছেলের আনন্দ দেখে চোখে জল আসে মিনার। নবমীতে অল্প মুরগির মাংস রান্না হয়। ছেলেটা বড় ভালোবাসে মুরগির মাংস। মিনা শোন, মাইনের টাকাটা নিয়ে যা। অনিমেষবাবু হাঁক দিলেন। মিনা প্রচণ্ড খুশি মনে টাকাটা নিতে ছুটল। দিন দাদাবাবু। অনিমেষ খামের ভেতর টাকাটা দিয়ে বললেন, তুই বেশ অনেক কদিন আসিসনি। তোর বৌদি কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ল, তার ওষুধ, ডাক্তার খরচ সবই তো বুঝিস। তোকে এবার বোনাসের টাকাটা দিতে পারলাম না, কিছু মনে করিস না। লাগলে পরে বৌদির থেকে নিয়ে নিস কেমন? এখন শুধু মাইনের টাকাটা নে। মিনা অনিমেষবাবুর এহেন আচরণে বোবার মতো খানিক দাঁড়িয়ে রইল। দূরে বিছানায় শুয়ে শ্রীময়ী সবটুকু লক্ষ্য করে ছলছল চোখে মনে মনে বলল, মা, মাগো, সবার মঙ্গল করো। অনিমেষ চলে যেতে মিনাকে স্ত্রী ডেকে বলল, শোন, ড্রেসিং টেবিলের ড্রয়ারে 1,000 টাকা আছে,
ওটা তোর প্রাপ্য, নিয়ে নে। মিনা নিশ্চুপ পাথরের মতো দাঁড়িয়ে শীতল কণ্ঠে বলে উঠল, গরিব ঠিকই বৌদি, তাই বলে সম্মানটুকুও কি থাকতে নেই? তুমি ভালোবাসো কতটা আমি জানি, কিন্তু এ টাকা আমি নিতে পারবো না। ক্ষমা করো বৌদি, পুজো ভালো কাটুক, বলে মিনা দ্রুত পায়ে বেরিয়ে গেল। স্ত্রী চোখের জল আর ধরে রাখতে না পেরে বলে উঠল, মাগো, এই কটা দিন যেন সবার ঘরে আলো থাকে, খুশি থাকে প্রাণে, সবাইকে ভালো রেখো তুমি। মিনা হাতের খামে কটা টাকা দিয়ে কিভাবে যে চালাবে পুজোর কটা দিন কে জানে। দাদাবাবু এই রকম ব্যবহার করবে আশা করেনি। ঘরে ছোট ছেলেটাকে কি কিনে দেবে, আর মাংসই বা কিভাবে কিনবে? এই কটা টাকা তো হিসেব করে চালাতে হবে তাকে। খুব কষ্ট হচ্ছে মিনার। মা দুর্গা, গরিবের বুঝি পুজো থাকতে নেই? একদিন ভালো মন্দ রান্না করে খেতে নেই? ফুটপাথের ধারে একটা ছোট বাচ্চা কয়েকটা জামা কাপড় নিয়ে বসেছিল, সেখান থেকে দুটো গেঞ্জি আর দুটো হাফ প্যান্ট কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল মিনা। বাড়ি এসে ছেলের হাতে নতুন জামা দুটো দিতেই কি খুশি সে, যেন পৃথিবীর সমস্ত খুশি দুটো খুদে চোখে উপচে পড়ছে। মিনা ছেলেকে বলল, পছন্দ হয়েছে বাবু? ছেলে মাথা নেড়ে জামার প্যাকেট নিয়ে দে ছুট। এই মুহূর্তটা কি যে আনন্দের একজন মায়ের কাছে। নতুন জামা পরে এসে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বাবু, মা, আমরা ঠাকুর দেখতে যাব না? মিনা বলল, নিশ্চয়ই যাব বাবু, তোমায় আজ অনেকগুলো ঠাকুর দেখাবো। পরের দিন নবমী, আজ মাংস আনার দিন। সারাটা মাস ওই কটা টাকা দিয়ে সংসার খরচ চালাতে হবে। কিভাবে ব্যবস্থা করবে কিছুই বুঝতে না পেরে সামনের দোকান থেকে সয়াবিন কিনে এনে মাংসের মতোই রান্না করলো মিনা। বাবুকে বুঝিয়ে সুঝিয়ে এটা দিয়ে খাওয়াতে হবে মাংস ভেবে রান্নাঘরে বসে 7 ভেবেই যাচ্ছে মিনা। হঠাৎ ঘোর কাটলো বাবুর বাবার ডাকে। মিনা, ও মিনা, দেখ দেখ কি এনেছি। মিনা ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কি এনেছো? আরে ছেলের জন্য বাজার থেকে মাংস এনেছি। মিনা ভ্রু কুচকে জিজ্ঞেস করে, টাকা পেলে কোথায়? চুরি করেছো নাকি? বলো, শিগগির বলো। নরেশ খানিক ঘাবড়ে গিয়ে বলল, তোর দিব্যি মিনা, মাইরি বলছি, চুরি আমি করিনি। বাজার দিয়ে যাচ্ছিলাম, পায়ের কাছে দেখি শখে 500 টাকা 2টা নোট আমি তুলে নিছি। বিশ্বাস কর তোর দিব্যি, আমি পকেট মারি নাই, চুরি করি নাই। পড়েছিল টাকাটা তুলে আনছি। সেই টাকার মধ্যে থেকে একটু মাংস আনিছি, ছেলেটার কথা মনে করি। নে নে, জলদি জলদি মাংসটা রান্না করে ফেল দেখি। ঝাল ঝাল করিস, আমি এটা ডুব দিয়ে আসি পুকুর থেকে। মিনার চোখ থেকে জলের ধারা বয়ে যেতে থাকে। মনে মনে মাকে বলতে থাকে, মা গো, তুই সবার মা। কত গাল মন্দ করলাম কাল থেকে, তুই আমাদের ডাক শুনতে পাস মা। জয় মা দুর্গা বলে শূন্যে হাত তুলে মা দুর্গার উদ্দেশ্যে মিনা নমস্কার করতে থাকে। এদিকে অনিমেষ বাবু বাজারে গেছেন। নবমীর দিন খাওয়া দাওয়ার বিষয়টা জম্পেশ করে করতে হবে। আজ স্ত্রী অনেকটা সুস্থ, মাংস রান্নাটা স্ত্রী নিজে হাতেই করবে ঠিক করেছে। বাকি নিরামিষ রান্না আজ শাশুড়ি মা নিজে হাতে রাঁধবেন বলেছেন। অনিমেষবাবু সমস্ত সবজি, মুদি দোকানের সরঞ্জাম কিনে মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে পকেটে হাত ঢোকাতে দেখলেন পকেট খালি। আতিপাতি সমস্ত খুঁজেও 1000 টাকা উনি কিছুতেই পেলেন না। অগত্যা মুদি দোকান, সবজি দোকান সব জায়গা খোঁজ করেও টাকার খোঁজ কোথাও পেলেন না। রাগে দুঃখে মাংস না কিনে বাড়ি ফিরে এলেন। এসে স্ত্রীকে সমস্তটা খুলে বললেন। স্ত্রী অনিমেষ বাবুকে ঘরে এসে বসতে বলল, জল খাও, কয়েকটা কথা বলি তোমায়, মন দিয়ে শোনো। হয়তো মা দুর্গা এমনটাই চেয়েছেন এইবার, আমরা যেন আমাদের প্রাপ্য শাস্তিটুকু পাই। অনিমেষ বাবু বলে ওঠেন, কিসের শাস্তি স্ত্রী? স্ত্রী তেমনই নরম সুরে বলতে থাকে, কত টাকা তুমি কত দিকে খরচ করো, সব কি হিসেব করে করো? তাহলে মিনার অধিকারের টাকা, পরিশ্রমের টাকা তুমি কেটে নিলে কেমন করে? এই পুজোর দিনে ওর ওই কটা টাকায় চলার তো কথা না। বোনাসে টাকাটা পেলে পুজোর মাসটা সচ্ছলভাবে একটু চলতে পারত। একটা বাচ্চা ছেলে আছে মিনার, তার সমস্ত দায়িত্ব মিনার ওপর, কারণ স্বামীটা ওর মাতাল, কাজ করে না। তুমি তো সব জানো, জেনেও পুজোর দিনে এত বড় অন্যায়টা কিভাবে করলে ওর সাথে? যদিও বা করলে, টাকাটা রাখতে পারলে কি নিজের কাছে? পারলে না তো ক্ষতি ঠিকই হয়ে গেল। তোমার সব ভালো ভালো মানুষও তুমি, শুধু নিজের কিছু সিদ্ধান্ত যদি পাল্টে ফেলতে তুমি অসাধারণ একজন মানুষে পরিণত হতে, তোমার জন্য আমাকে ছোট হতে হতো না। মা দুর্গা কিন্তু সঠিক বিচার করেছেন। যা আমরা মানুষেরা পারিনি, তুমি যাকে তার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করলে, সে মাথা নিচু করে চলে গেল বাড়ি থেকে। কিন্তু পুজোর দিনে মা দুর্গা এত বড় অন্যায় মেনে নেননি।
তোমার প্রাপ্য শাস্তি তুমি ঠিকই পেয়ে গেলে। এই কথা বলে শ্রী রান্নাঘরের দিকে পা বাড়ালো, আর অনিমেষবাবু মেঝেতে বসে পড়ে ভাবতে লাগলেন, তাই তো, শ্রীয়ের বলা প্রত্যেকটা কথা সত্যি। তিনি যে কেন রাগের মাথায় অমন সিদ্ধান্ত নিতে গেলেন তার কোনো ব্যাখ্যা তিনি খুঁজে পেলেন না, কিন্তু মনে মনে মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে বললেন, এই অবুঝ সন্তানকে ক্ষমা করো মা, আর আমার দ্বারা অন্যায় কাজ কোনো দিনও হবে না। আমি বিকেলেই মিনার বাড়ি গিয়ে তার প্রাপ্য টাকা দিয়ে আসবো মা। শ্রীকে ডেকে বললেন, আমার ভুল হয়ে গেছে শ্রী, বিকেলেই মিনার বাড়ি যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? শ্রী হেসে বলল, নিশ্চয়ই যাব, তোমার যে মতি ফিরেছে এই অনেক, দুগ্গা দুগ্গা। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।